নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আজকে আমরা শুনব শ্রী প্রফুল্ল রায়ের বিখ্যাত উপন্যাস বিস্ফোরণ। আজকে শুনব প্রথম পর্ব। সরু সরু প্যাঁচালো গলি আর তার দুপাশে আদ্যিকালের ছিঁড়িছাঁধীন মস্ত মস্ত ইমারতগুলো গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। এই হল মুম্বাইয়ের জাভেরি বাজার। এটা কিন্তু তার বাইরের চেহারা। সারা মুম্বাই 50 বছরে আগা গোড়া বদলে গেছে। হাজার হাজার আকাশ ছোঁয়া স্কাইস্ক্রেপার, অগুন্তি ফ্লাইওভার, নতুন এয়ারপোর্ট, ডজন ডজন 5 স্টার হোটেল, কত যে মল, মাল্টিপ্লেক্স, সমুদ্র সৈকতে রকমারি বিনোদনের বিপুল আয়োজন, সব মিলিয়ে এ এক স্বপ্নের নগরী। কিন্তু জাভেরি বাজার 100 বছর আগে যেমন ছিল, অবিকল তেমনই রয়ে গেছে। পুরনো চিরস্থায়ী স্মৃতিচিহ্নের মতো তার কোনো পরিবর্তন নেই। অবশ্য সাবেক বিল্ডিংগুলো মাঝে মাঝে মেরামত করিয়ে নতুন রং টং লাগানো হয়। এই সব ইমারতের দোতলা থেকে ওপরের ফ্লোরগুলোর প্রায় প্রতিটি কামরা যেন পায়রার খোপ। এক একটা খোপে পাশাপাশি বসে 10-12 জন সোনার গয়না আর হীরের গয়নার কারিগর সকাল 9টা থেকে রাত 8টা, 8:30 অবধি ঘাড় গুঁজে কাজ করে যায়। এদের সবার সামনে 3 ফুট বাই 2.5 ফুট মাপের ছোট ছোট নিচু টেবিল। সোনার কারিগররা এক হাত ব্লোয়ারের মুখ থেকে সাপের জিভের মতো লিকলিকে আগুনের ঝলক বের করে টেবিলের ওপর সোনার পাত বসিয়ে নেকলেস, ব্রেসলেট, আংটি, নাকছাবি বা ইয়াররিংয়ের কাঠামো তৈরি করে, আর হীরের কারিগররা সেই সব কাঠামোয় হীরে বসায়। হীরে নিয়ে যাদের কাজ তাদের সংখ্যাই বেশি। ঘর জুড়ে সারি সারি ধ্যানমগ্ন সব কারুশিল্পীর দল। প্রতিটি খোপের পিছন দিকের কুঠুরিতে এইসব কারিগরদের শোয়ার ব্যবস্থা। কাজের শেষে স্নান টান সেরে এদের অনেকেই পোশাক পাল্টে বেরিয়ে পড়ে। কেউ মেরিন ড্রাইভ কি গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে বেড়াতে যায়, কেউ বা সিনেমায় রগরগে হিন্দি সিনেমা দেখে বাইরে রাতের খাওয়া দাওয়া চুকিয়ে ফিরে আসে। তারপর কাজের জায়গার পেছন দিকের ঘরগুলোতে নিজের নিজের বিছানা বিছিয়ে গাদাগাদি করে শুয়ে পড়ে। তবে বিবাহিত যারা বউ বাচ্চা আছে তারা থাকে অনেক দূরে, খার, বান্দ্রা, সিওন, মুলুন্দ বা ঘাটকোপরের মতো শহরতলির নানা এলাকায়। সকালে সাবারবান ট্রেনের ঠাসা ভিড়ে শরীর গুঁজে দিয়ে 9টার ভেতর জাভেরি বাজারে পৌঁছে যায়। তাদের ঘরে ফিরতে ফিরতে মধ্যরাত। এই কারিগর এবং দোকানের মালিকদের প্রায় সবাই বাঙালি। পশ্চিমবাংলার হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ বা মেদিনীপুরের নানা গ্রাম, এমনকি কলকাতা থেকেও 30, 40 বা 50, 60 বছর আগে এরা জাভেরি বাজারে চলে এসেছে। কেউ কেউ 2-3 পুরুষ এখানে কাটিয়েও দিয়েছে। দেশের সঙ্গে এদের সম্পর্কের গিঁটটা একরকম ছিঁড়েই গেছে। অবশ্য বেশিরভাগেরই বাবা মা, ভাই বোন, বউ, ছেলে মেয়ে দেশের বাড়িতে থাকে। এরা বছরে 2-1 বার গিয়ে প্রিয়জনদের দেখে আসে। তবে ফি মাসে মোটা টাকা পাঠায়, নইলে বাড়ির সবাই উপোস দিয়ে মরবে। টাকার জন্যই তাদের মুম্বাইতে পাড়ি দিতে হয়েছে। এরা তো এসেছে অনেক আগে। নতুন নতুন কারিগররা ঝাঁকে ঝাঁকে এখনও মুম্বাই মেল কি গীতাঞ্জলিতে চড়ে চলে আসছে। যারা একবার আসে তারা ফিরে যাবে না, পাকাপাকি এখানেই থেকে যাবে। মাঝে মাঝে কদিনের জন্য শুধু দেশে ঘুরে আসা। প্রতিটি বিল্ডিংয়ের একতলায়, কচ্ছিত দোতলায় হীরে আর হীরের গয়নার বিরাট বিরাট চোখ ধাঁধানো শোরুম। কত যে তার হিসেব নেই।
সেগুলো কিন্তু গুজরাটি আর পার্সিদের দখলে। 2-4 জন বাঙালি যে নেই তা নয়, এখানে শুধু হিরে, হিরে আর হিরে। জাভেরি বাজার থেকে 2.5-3 কিলোমিটার দূরে অপেরা হাউস একসময় ছিল জমকালো সিনেমা হল, কিন্তু কবেই তা বিলীন হয়ে গেছে, নামটাই শুধু টিকে আছে। সেখানে মাথা তুলেছে 25 তলা পঞ্চরত্ন বিল্ডিং এবং তার জুড়ি দ্য জুয়েল। রয়েছে নিরাপত্তার বলয়ে মোড়া লকার, সেফটি ভল্ট, প্রসাদ চেম্বার ইত্যাদি। অপেরা হাউসে 25-30 হাজার হীরের দোকান। এখানেও প্রচুর বাঙালি কারিগর। রোজ কত হাজার কোটি টাকার হিরে এবং হীরের গয়না এখানে বিক্রি হয় তার লেখাজোখা নেই। লোকের ধারণা 1 লক্ষ কোটি টাকারও বেশি। কারিগর, শোরুমের সেলসম্যান, দোকানদার, হীরের দালাল ইত্যাদি মিলিয়ে 1.5 লক্ষেরও বেশি মানুষ জড়িয়ে আছে এই বিজনেসের সঙ্গে। এছাড়া আছে হাজার হাজার কাস্টমার। এদের অনেকেই আসে গালফ কান্ট্রি, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকেও, এমনকি সুদূর ইউরোপ, অস্ট্রেলিয়া থেকেও। অপেরা হাউসের এই বাজারটা প্রায় পুরোপুরি গুজরাটি শেঠদের দখলে। জাভেরি বাজার আর অপেরা হাউস মিলিয়ে এক পরমাশ্চর্য হীরক রাজার দেশ। জাভেরি বাজারের এক কোণে একটা 4 তলা বিল্ডিংয়ের একেবারে নিচের ফ্লোরে বিজয় ঘোষের কলকাতা ফুড ভ্যালি, মাথার ওপর বিরাট সাইনবোর্ড। মাত্র 7 বছর হলো স্টলটা খুলেছে বিজয়, কিন্তু এর মধ্যেই দারুণ জমে গেছে। এই স্টলে শুধুই বাঙালি খাবার, সিঙ্গারা, হিঙের কচুরি, অমৃতি, লুচি তরকারি, পায়েস, দুধ পুলি, সিদ্ধ পুলি, পাটিসাপটা ইত্যাদি 12 মাস মেলে। জাভেরি বাজারে হাজার হাজার বাঙালি কারিগর। এখানে বাঙালি কারুকর্মীদের কদর খুব বেশি। তাদের মতো হীরের কারিগর বা ডায়মন্ড সেটার ভারতে আছে কিনা সন্দেহ। তাই তাদের বহু টাকার টোপ নাকের সামনে ঝুলিয়ে গুজরাটি শেঠরা মুম্বাইতে নিয়ে আসে। যেখানে এত বাঙালি, সেখানে বাংলা খাবারের স্টল তো জমবেই। নানা রকম খাবারের পাশাপাশি কিছুদিন হলো লাঞ্চেরও ব্যবস্থা করেছে বিজয়। সুগন্ধি বাসমতি চালের ভাত, বেগুন কি ঝুরো আলু ভাজা, নারকেল কুচি কিশমিশ দিয়ে সোনামুগের ডাল, শুক্তো, মোচার ঘন্ট বা ধোকার ডালনা, রুই আর চিতল পেটির কালিয়া, সর্ষে ইলিশ, পোস্ত দিয়ে পাবদা, লাউ চিংড়ি, বাগদা চিংড়ির মালাইকারি, হাম কি আনারসের চাটনি ইত্যাদি ইত্যাদি বিশুদ্ধ জিভে জল আনা বাংলার সুখাদ্য। কাছাকাছি রয়েছে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, মারাঠি এবং গুজরাটিদের অগুন্তি খাবারের দোকান। বিজয় স্টল খুলে তাদের বহু কাস্টমার টেনে এনেছে। যেসব অবাঙালি শেঠ মাছের নাম শুনলে কানে হাত দিয়ে জিভ কেটে শিউরে ওঠে, তারাও লুকিয়ে লুকিয়ে লোক পাঠিয়ে সর্ষে ইলিশ কি চিতলের পেটি নিয়ে যায়। অপেরা হাউস থেকেও অনেকে খাবার নিতে আসে। শুধু 2 হীরের বাজারই নয়, তার বাইরেও বহু দূরে কলকাতা ফুড ভ্যালির নাম ছড়িয়ে পড়েছে। আরব সাগরের তীরে বাংলা খাবারের জয় পতাকা তুলে দিয়েছে বিজয়। সন্ধে নামতে খুব দেরি নেই। আরব সাগরের জলে এতক্ষণে সূর্যাস্ত হয়ে গেছে। জাভেরি বাজারের ঘিঞ্জি এলাকায় এর মধ্যেই মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের জোরালো রাস্তার বাতিগুলো জ্বলে উঠেছে। অজস্র শোরুমের নিয়ন সাইনও। প্রতিটি বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোর থেকে ঠিকরে ঠিকরে বেরিয়ে আসছে আলোর ঝলক। মুম্বাইয়ের ওই প্রাচীন এলাকা আলোয় আলোয় এই মুহূর্তে এক মায়া কাননের পুরী। পুরো জাভেরি বাজার জুড়ে এখন তুমুল ব্যস্ততা। রাস্তায় ভিড়, হীরের দোকানগুলোতে ভিড়, দূরে মুম্বা দেবীর মন্দিরে বহু পুণ্যার্থী। সেখানে অন্যদিনের মতোই পুজো প্রার্থনা চলছে। চারিদিক সরগরম। এই মুম্বা দেবীর নামেই মুম্বাই শহরের নাম। বিজয় তার কলকাতা ফুড ভ্যালির রাস্তার দিকের কাউন্টারে বসে রয়েছে। পাশে কম্পিউটার।
সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি এখানে একটা উঁচু চেয়ারে বসে বিল বানিয়ে খদ্দেরদের দিয়ে পেমেন্ট বুঝে নেয় সে। তাছাড়া 10 জোড়া চোখ মেলে স্টলের কাজকর্ম তদারক করে। কলকাতা ফুড ভ্যালির বলগাটা পুরোপুরি তার হাতে। বিজয়ের তদারকিতে সব কিছু তেল মাখানো মেশিনের মতো মসৃণভাবে চলে। এই জুলাই মাসে কিছুক্ষণ আগেও তুমুল বৃষ্টি হয়ে গেছে। এখন তার জোর অনেকটা কমে গেলেও ঝরেই চলেছে। কলকাতা ফুড ভ্যালির ভেতর দিকে অন্য একটা কামরায় কিচেন। সেখানে 3টে গ্যাস উনুনের সামনে 3 জন কুক আর তাদের 4 যোগানদার হাত চলেছে অবিরাম। এরা সবাই বাঙালি, কলকাতা থেকে তাদের আনানো হয়েছে। সামনের কাউন্টারে বিজয় ছাড়া রয়েছে সদাশিব। সে মারাঠি, বয়স 21-22, তুখোর, চটপটে, হাসি খুশি। তার মুখে সারাক্ষণ চড়বড় করে কথার খই ফোটে। কথার ফাঁকে ফাঁকে পুরনো হিন্দি সিনেমার গানের লাইন। তার কাজ হলো পুরো কাগজের বাক্সে খাবার প্যাক করতে করতে নামতা পড়ার মতো দাম বলে যাওয়া। সেই মতো কম্পিউটারে বিল বানায় বিজয়। তারপর খাবার কাস্টমারকে দেওয়া হয়। স্টলে বসে খাওয়ার মতো জায়গা নেই। খদ্দেররা প্যাক করা খাবার নিয়ে চলে যায়। তবে বেশিরভাগই রাস্তায় দাঁড়িয়ে কাগজের প্লেটেই খেয়ে নেয়। বিজয়ের বয়স 29, তরতরে কাটা কাটা নাক মুখ, পেটানো স্বাস্থ্য, 6 ফিটের কাছাকাছি হাইট, রং বাদামি, শক্ত চিবুক, চুল পিছন দিকে উল্টে দিয়ে আঁচড়ানো, পরনে জিন্সের প্যান্ট আর ঢোলা টি শার্ট, কবজিতে নতুন মডেলের চৌকো ঘড়ি। সব মিলিয়ে ঝকঝকে চেহারা। তার দিকে তাকালে বোঝা যায় ছেলেটা জেদি। তার মধ্যে রীতিমতো এক ধরনের দৃঢ়তা রয়েছে। বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় কাউন্টারের সামনে বেশ কিছু কাস্টমার দাঁড়িয়ে আছে। ক্ষিপ্র হাতে অর্ডার মতো সিঙ্গারা, পাটিসাপটা প্যাক করতে করতে গুনগুন করছে সদাশিব। হাই দিল মুশকিল, জিনা ইহা, যারা হাটকে যারা বাচকে ইহ মুম্বাই মেরি জান। হঠাৎই গান থামিয়ে হেঁকে উঠছে, শেট 75 কা বিল বানাও। কখনো বলছে 90 কা, অর্থাৎ খাবারের দাম 75 কি 90 টাকার বা অন্য অঙ্কের। সে বিজয়কে ডাকে শেঠ। কম্পিউটারের বোতামে আঙুল চলছে ঠিকই, কিন্তু বিজয় এই মুহূর্তে ভীষণ অন্যমনস্ক। লক্ষ্য করলে বোঝা যাবে ভেতরে ভেতরে চাপা টেনশন চলছে। একবার ঘড়ি দেখল সে, 6:02। মোবাইল বেজে উঠল। বিজয় জানে ফোনটা কে করেছে। সেই 6:45 থেকে এই নিয়ে 4 বার হলো। মোবাইলটা কানে ঠেকিয়ে ভয়ে ভয়ে বলল, বলো। ওধার থেকে পদ্মিনীর ঝাঁঝালো গলা ভেসে এলো, কি হলো তোমার? এখনো ফুড ভ্যালির কাউন্টারে বসে বিল করছো আর ক্যাশ গুনছো? শো কিন্তু আরম্ভ হয়ে গেছে। পদ্মিনীরা খ্রিস্টান, পদবী ফার্নান্ডেজ। কোনো এককালে হিন্দু ছিল। এখনো পদবিটা বাদ দিলে ওদের পরিবারের সবার নাম হিন্দুদের মতোই রাখা হয়। রক্তের ভেতর পুরনো সংস্কার হয়তো থেকে গেছে। বিজয় শুনেছে ওরা 4 জেনারেশনের খ্রিস্টান। পদ্মিনীর গ্রেট গ্র্যান্ডফাদার অর্থাৎ ঠাকুরদার বাবা প্রথম তার বাপ ঠাকুরদার ধর্ম ত্যাগ করে চার্চে গিয়ে খ্রিস্টান হয়েছিল। 4 পুরুষ পরেও হিন্দুত্বের খানিকটা রেশ তাদের মধ্যে থেকে একেবারে বিলীন হয়ে যায়নি। সান্তাক্রুজের যে হাউজিং সোসাইটিতে বিজয়ের 1 বেডরুম আর হলের অ্যাপার্টমেন্ট, সেখানে পদ্মিনীরাও থাকে। ওদের অ্যাপার্টমেন্টটা অনেক বড়, 2 বেডরুম অ্যান্ড হল। ওদেরটা দোতলায়, বিজয়েরটা 4 তলায়। 5 বছর ধরে মেয়েটা বিজয়ের শ্বাস প্রশ্বাসে জড়িয়ে গেছে। পদ্মিনীকে বাদ দিয়ে বেঁচে থাকার কথা ভাবতেই পারে না সে। 3 দিন আগে পদ্মিনী বলেছিল আজকের ইভিনিং শোয়ে এরস সিনেমায় বিজয়কে নিয়ে একটা নতুন হিন্দি ছবি দেখবে। 2খানা টিকিটও কেটে ফেলেছে।
বিজয় বুঝিয়েছিল আজ ওয়ার্কিং ডে, কাজের দিনে প্রচুর কাস্টমারের ভিড় থাকে, বিমলরা সামলাতে পারবে না। কিন্তু কে কার কথা শোনে? বিজয় নিজেও জেদি, কিন্তু পদ্মিনী তার 10 গুণ। সে বলেছিল, আমি যখন বলেছি পিকচার তোমাকে দেখতেই হবে, আমার অফিস থেকে সোজা এরো সিনেমায় চলে যাব, তুমিও জাবেরি বাজার থেকে সেখানে চলে আসবে বিফোর 6 o'clock। ব্যাস, কোনো বাহানা শুনবো না কিন্তু। অগত্যা রাজি না হয়ে উপায় ছিল না বিজয়ের। ভেবে রেখেছে বিমলকে কাউন্টারে বসিয়ে সে চলে যাবে। ওদের অসুবিধা নিশ্চয়ই হবে, কিন্তু কি আর করা যাবে? পদ্মিনীর কথা না শুনলে সে একেবারে তুল কালাম কাণ্ড ঘটিয়ে ছাড়বে। ওকে যথেষ্ট ভয় পায় বিজয়। আজ সকালেও যখন বিজয় কাজে বেরোচ্ছে, আরও একবার ছবি দেখার কথা মনে করিয়ে দিয়েছিল পদ্মিনী। সে পেডার রোডের একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির রিসেপশনিস্ট। ছুটি 5:30টায়। ট্যাক্সিতে অফিস থেকে এরো সিনেমায় পৌঁছতে মিনিট 15। পৌঁছেই এর মধ্যে 4 বার ফোন করেছে সে। গলার স্বর আরও চড়ালো পদ্মিনী। কি হলো, মুখ বুজে আছো যে? বোবা নাকি? কটা বেজেছে খেয়াল আছে? শো আজ আর দেখা হবে না। আমি কিন্তু এরোসের সামনে দাঁড়িয়েই থাকব। তোমাকে আসতেই হবে, আসতেই হবে। কি করব? বিমল একটা কাজে বেরিয়েছে, ও না ফিরে এলে কি করে বেরোই? বিজয়কে বেশ অসহায় দেখালো। ওধার থেকে উত্তর নেই। সুইচ অফ করে দিয়েছে পদ্মিনী। নিজের ফোনটা বন্ধ করে ফের কম্পিউটারে ঝুঁকে পড়ল বিজয়। বিমলের জন্যই সব গোলমাল হয়ে গেছে। এমনিতে তারা বাইরে খাবার সাপ্লাই করে না, এত লোকজন নেই তার। কিন্তু একটা বড় ইঞ্জিনিয়ারিং ফার্মের জেনারেল ম্যানেজার সোমনাথ দাশগুপ্ত তার কিং সার্কেলের ফ্ল্যাটে কজন অবাঙালি বন্ধুকে ডিনার খাওয়াবেন। পুরোপুরি বাঙালি ভোজ। তিনি বিজয়কে ধরেছেন, খাবারটা তাকেই তৈরি করে পাঠিয়ে দিতে হবে। দাশগুপ্ত সাহেব কলকাতা ফুড ভ্যালির একজন বনেদি পৃষ্ঠপোষক। খাবারের স্টলটা খোলার পর থেকেই তিনি নিজে এসে বা ড্রাইভার পাঠিয়ে প্রায় খাবার নিয়ে যান। নিজে তো নেয়নি, অনেক বড় বড় কাস্টমারও জোগাড় করে দিয়েছেন। তাকে না বলা যায় না। 3টে বাজতে না বাজতেই বড় বড় হটকেসে খাবার ভরে ট্যাক্সির ডিকিতে চাপিয়ে চলে গেছে বিমল। খাবার বুঝিয়ে দিয়ে পেমেন্ট নিয়ে কখন তার ফিরে আসার কথা। তাকে কাউন্টারে বসিয়ে এরো সিনেমায় যাবে ঠিক করে রেখেছিল বিজয়। কিন্তু ছেলেটা কেন এত দেরি করছে কে জানে। বিমল তার মেজো ভাই। বিজনেস বড় হবার পর তাকে কলকাতা থেকে আনিয়ে নিয়েছে বিজয়। যে দায়িত্ব তাকে দেওয়া হোক, খুব মন দিয়ে সেটা করে বিমল। 5:30টার পর থেকে মোবাইলে বারবার তাকে ধরতে চেয়েছে বিজয়, কিন্তু তার মোবাইল বন্ধ ছিল। কি হতে পারে? একদিকে পদ্মিনী ক্ষিপ্ত হয়ে আছে, অন্যদিকে বিমলকে ধরা যাচ্ছে না। রক্তচাপ বেড়ে যখন প্রায় বিপজ্জনক সীমায় পৌঁছে গেছে, সেই সময় বিমলের ফোন এলো। রাগে চেঁচিয়ে ওঠার আগেই বিমল যা বলল তাই রকম। যে ট্যাক্সিতে সে ফিরছিল সেটা একটা টাটা সুমোকে ধাক্কা লাগিয়ে অ্যাক্সিডেন্ট করে বসেছে। পুলিশ ট্যাক্সিওয়ালাকে আর টাটা সুমোর ড্রাইভার আর গাড়িতে যারা যারা ছিল সবাইকে থানায় নিয়ে যায়। তাকেও ছাড়েনি। কোর্টে কেস উঠলে বিমলকেও সাক্ষী দিতে হবে। থানায় তো আর মোবাইল ফোন অন রাখা যায় না, তাই বিজয়কে খবর দিতে পারেনি। তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখে রাখার পর এইমাত্র ছাড়া পেয়েছে। থানার বাইরে এসে অন্য একটা ট্যাক্সি ধরে এখন বিজয়কে ফোন করছে। শহরের ওদিকটায় সমানে বৃষ্টি হচ্ছে, তাই ট্যাক্সি পেতেও দেরি হয়েছে ইত্যাদি। এরপর আর রাগারাগি করা যায় না। বিজয় জিজ্ঞেস করল, তুই এখন কোথায়? বিমল বলল, প্রভাদেবীর কাছে। ঠিক আছে, চলে আয়। মোবাইল অফ করে কাউন্টারের পাশে রাখল বিজয়। বিমল এলে সে তাকে স্টলের ভার দিয়েই দৌড়বে। পদ্মিনী যা মেয়ে,
যতক্ষণ না যাচ্ছে এরো সিনেমার সামনে থেকে নড়বে না। রাত 8টা হোক, 9টা হোক বা 10টা, ঠায় দাঁড়িয়ে থাকবে। কতটা সময় কেটেছে খেয়াল নেই, আচমকা প্রচণ্ড শব্দ। লক্ষ কোটি বাজ একসঙ্গে পড়লে যেমনটা শোনায়, অনেকটা সেই রকম। মনে হলো পুরো জাভেরি বাজার আমূল কাঁপতে লাগলো। আওয়াজের সঙ্গে সঙ্গে তীব্র আগুনের ঝলকানি। চোখ ঝলসে যাচ্ছে বিজয়ের। লহমায় লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সামনের দিকের সমস্ত কিছু। দুপাশে যত বিল্ডিং, 4 তলা অবধি জানলার কাঁচ, দরজা, দেওয়াল ভেঙে পড়ছে। শোরুমগুলো চুরমার হয়ে গেছে। যত নিয়ন সাইন, কর্পোরেশনের সারি সারি বাতি, ইমারতগুলোর প্রতিটি ফ্লোরের আলো ফেটে নিভে যাচ্ছে। রাস্তার ধারের পার করা প্রাইভেট কার আর 2 হুইলারগুলো দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে গেল। খানিক আগে যে অজস্র আলোর রোশনাইয়ে ঝলমল করছিল জাবেরি বাজার, অজস্র মানুষের ভিড়ে গম গম করছিল, তা আর চেনা যায় না। 2-1টা বাতি এধারে ওধারে কোনো বিল্ডিংয়ের 3তলা কি 4 তলার কোনো কুঠুরিতে মিটমিট করছে। মুম্বাদেবীর দিকটা দেখা যাচ্ছে না। সমস্ত এলাকা লহমায় ধ্বংসস্তূপ। বিহবলের মতো তাকিয়েই আছে বিজয়। এমন ভয়াবহ দৃশ্য আগে আর কখনো দেখেনি সে। হঠাৎ অসংখ্য মানুষের ভয়ার্ত চিৎকার, কাতর গোঙানি উঠে আসতে লাগলো চারিদিক থেকে। মেয়ে, পুরুষ, শিশুদের ক্ষীণ কান্না ভেসে আসছে। বাঁচাও, বাঁচাও, কিংবা মর গিয়া, মর গিয়া। বহু মানুষ যারা প্রাণে বেঁচে আছে ঊর্ধ্বশ্বাসে ওধারের নাস্তাগলি, টেকমোহন রোড কি ক্রফোর্ড মার্কেটের দিকে দৌড়ে যাচ্ছে। তাদের পোশাক ছিন্ন ভিন্ন, কারো কারো মাথা থেকে পা থেকে গল গল করে রক্ত ঝরছে। কালও এখানে জোর বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাঘাট কাদা কাদা। সেই কাদা লোকগুলোর গায়ে মাখামাখি। কলকাতা ফুড ভ্যালি কিন্তু অটুট রয়েছে। এধারে রাস্তার আলোগুলো ঠিকঠাক জ্বলছে, খাবারের স্টলের আলো নিভে যায়নি। তবে যে কাস্টমাররা কাউন্টারের সামনে দাঁড়িয়েছিল তারা কখন উধাও হয়ে গেছে কে জানে। বিজয়ের সমস্ত শরীর অসাড়, চোখের তারা দুটো স্থির। অনুভূতিগুলো যেন পুরোপুরি বিকল হয়ে গেছে, কোনো রকম কাজ করছে না। পাশ থেকে কাঁপা কাঁপা শিথিল গলায় কেউ ফিসফিস করল, শেট, টেরোরিস্টরা ব্লাস্ট করেছে, আবারও করতে পারে, স্টল বন্ধ করে দাও। উত্তর দিল না বিজয়। মাথাটা সামান্য কাত করে দেখল সদাশিব, তার পাশে 3 কুক এবং 4 যোগানদার, সারি সারি আতঙ্কগ্রস্ত মুখ। রাস্তার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত অবধি গোঙানি, আর্তনাদ আরও বাড়ছে। চকিত মনে পড়ে গেল, বিমলের তো এই সময় ফিরে আসার কথা। সে কি জাভেরি বাজার পর্যন্ত এসে পৌঁছতে পেরেছে? বিজয়ের ঈশ্বরে বিশ্বাসও নেই, আবার অবিশ্বাসও নেই, দুয়ের মাঝামাঝি। এই মুহূর্তে সে মনে মনে বলতে লাগল, ভগবান, বিমল যেন এই সর্বনাশের ভেতর না এসে থাকে, তার ক্ষতি না হয়। অসহায় নিরুপায় মানুষের আরতি। সদাশিবের গলা আবার কানে এলো, যেন অনেক দূর থেকে সে কথা বলছে। কুকরা
কেউ ঝাভেরি বাজারে থাকতে চাইছে না, বহুত ডরে গেছে শেঠ। বিজয় যেন শুনতেই পেল না। অন্য সময় হলে খেয়াল থাকতো বিজয়ের। এই আকস্মিক প্রচণ্ড বিস্ফোরণে মাথা কাজ করছিল না, স্মৃতিশক্তি প্রায় লোপ পেয়ে গিয়েছিল। এবার মনে পড়ল, বিমল থানার ঝঞ্ঝাট চুকিয়ে প্রভাদেবীর কাছে এসে তাকে ফোন করেছিল। সেখান থেকে ঝাভেরি বাজারে আসতে বেশি সময় লাগার কথা নয়। ভয়ার্ত সুরে বিড়বিড় করে বিজয় বলল, বিমল তো এখনো ফিরল না। ওর খাবার প্যাক করতে করতে কিছুক্ষণ আগে বিজয়কে ফোনে বিমলের সঙ্গে কথা বলতে শুনেছিল সদাশিব। তারও মনে পড়ে গেল বিমল ফিরে আসছে। সে বলল, বিমল দাদার তো এর মধ্যে চলে আসার কথা, বিস্ফোটের ভেতর পড়ে গেল নাকি? এক কাম করো শেঠ। সে বিজয়কে শেঠ বলে, বিমলকে দাদা। সে জানে বাঙালিরা বড় ভাইকে দাদা বলে। বিমল যদি ব্লাস্টের সময় ঝাভেরি বাজারে এসে পড়ে, এই শঙ্কাটা বিজয়ের বুক তোলপাড় করে দিচ্ছিল। হতবুদ্ধির মতো সে জিজ্ঞেস করে, কি করব? বিমল দাদাকে ফোন লাগাও। তাই তো, এটা আগেই করা উচিত ছিল। কাউন্টারের ডেস্ক থেকে মোবাইল তুলে কোনো রকমে বাটন টিপতে লাগল। হাত থরথর কাঁপছে। 10টা ডিজিট টেপার পর কানে ঠেকাল, কিন্তু ও প্রান্ত স্তব্ধ। সদাশিব উদ্গ্রীব লক্ষ্য করছিল। জিজ্ঞেস করল, কি হলো? দাদার ভয়েস শুনতে পেলে? ধীরে ধীরে মাথা নাড়ল বিজয়। সদাশিব ব্যগ্রভাবে বলতে থাকে, হয়তো কানেকশন হয়নি, তুমি ফির বাটন দাবাও। বারবার পাগলের মতো বোতাম টিপতে লাগলো বিজয়, কিন্তু অন্য দিক থেকে সাড়া নেই। তার মুখ থেকে লহমায় কেউ যেন সব রক্ত শুষে নিয়েছে। ঘোলাটে চোখে একবার সদাশিবের দিকে তাকালো সে, পরক্ষণে ঘাটটা আলগা হয়ে কাউন্টারের ডেস্কের উপর আছড়ে পড়ল। ত্রস্ত রান্নার লোকেরা আর তাদের যোগানদারেরা অস্থির হয়ে উঠেছে। তারা এখানে আর একটি মুহূর্তও থাকতে চায় না। বিজয় এতটাই বিচলিত যে কোনো দিকে তাকাচ্ছে না। হাত নেড়ে সদাশিব রান্নার লোকেদের বলল, যাও, কাল সুবে এসে খবর নিও। নিঃশব্দে লোকগুলো বাইরে বেরিয়ে এই হননপুরি থেকে ডাইনে যে রাস্তাটা ক্রফোর্ড মার্কেটের দিকে গেছে সেটা ধরে চোখের পলকে উধাও হলো। ওরা থাকে উত্তর দিকের শহরতলিতে, যোগেশ্বরী, গোরেগাঁও, বরিভেলি এমন সব এলাকায়। চার্চ গেট থেকে ওয়েস্টার্ন রেলের সাবারবান ট্রেনগুলো ভোর থেকে মাঝরাত অবধি ঝাঁকে ঝাঁকে অবিরল দৌড়তে থাকে। সদাশিবের মনে চকিতে ভয়ের ছায়া পড়ল। মুম্বাইতে এটাই তো প্রথম বিস্ফোট বা বিস্ফোরণ ঘটানো হলো না। যখনই এই শহরে জঙ্গিরা হামলা চালায় তখনই প্রায় 3-4টে কি তারও বেশি এলাকায় একসঙ্গে বিস্ফোরণ ঘটায়। কয়েক বছর ধরে এমনটাই চলে আসছে। সদাশিব খানিকটা লেখাপড়া জানে, ইংরেজি কাগজে দেখেছে এর নাম নাকি সিরিয়াল ব্লাস্ট। হাত যদি ওয়েস্টার্ন রেলের সাবারবান লাইনে পড়ে এমন জায়গায় বিস্ফোট ঘটানো হয়ে থাকে, কলকাতা ফুড ভ্যালির কাজের লোকগুলো কিভাবে তাদের আস্তানায় পৌঁছবে কে জানে। ওদের চিন্তা মাথা থেকে বের করে সদাশিব বিজয়ের ওপর ঝুঁকে পড়ল। সেও পালিয়ে যেতে পারত, কিন্তু তার কৃতজ্ঞতা বোধ আছে। তার বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে বিজয় শেঠ, বহু টাকা দিয়ে সাহায্য করেছে। তার পক্ষে এই সংকটের সময় বিজয়কে ফেলে পালানো সম্ভব নয়। যদি মরতে হয় একই সঙ্গে মরবে। সদাশিব বিজয়ের কাঁধে আস্তে নাড়া দিয়ে নরম গলায় বলল, শেঠ, সিধা হয়ে বসো, মনে মনে তাকাত আনো।
টাওয়ারে হয়তো গোলমাল হয়েছে, তাই কানেকশন হচ্ছে না। थोड़े से ওয়েট করে ফির ফোন দবাও, বিমল দাদাকে ঠিক পেয়ে যাবে। বিজয় সারা শব্দ করল না, তবে মাথা তুলে সোজা হয়ে বসল। সদাশিব বিজয়ের মনোবল ফিরিয়ে আনার জন্য ফের কি বলতে যাচ্ছিল, হঠাৎ মোবাইলটা বেজে উঠল। পা থেকে মাথা অবধি বিদ্যুৎ খেলে গেল বিজয়ের। নিশ্চয়ই বিমল। তার মতো বিমলও হয়তো তাকে ফোনে ধরতে চেষ্টা কি আর করেনি। এতক্ষণে তাহলে কানেকশনটা হলো। বিজয় ফোনের ওপর ঝাঁপিয়ে পড়ল। অন করে ব্যাকুলভাবে প্রায় চেঁচিয়ে উঠল, বিমল, তোর জন্যে। তার গলা আবেগে বুঝে এলো, কিন্তু ওধার থেকে যে গলাটি ভেসে এলো সেটা তার বহুদিনের বড় প্রিয় কণ্ঠস্বর। এটা শোনার জন্য কত বিজন মুহূর্তে, এমনকি তুমুল ব্যস্ততার সময়ও উন্মুখ হয়ে থাকে বিজয়। সে পুরোপুরি নিশ্চিত ছিল বিমলই ফোন করেছে, কিন্তু সে নয়, পদ্মিনী। পাহাড় প্রমাণ নৈরাশ্য বিজয়কে যেন ঠেসে ধরল। সে চুপ করে থাকে। পদ্মিনী বলল, কি হলো, সাড়া দিচ্ছ না কেন? কি বলবো? পদ্মিনী শ্বাসটানা গলায় বলতে লাগলো, জানো, আধ ঘন্টা ট্রাই করার পর তোমাকে ধরতে পারলাম। শুনেছি জাভেরি বাজারে ব্লাস্ট হয়েছে। আমার বুক ভীষণ কাঁপছিল। প্রভু জেসাসকে সমানে বলে যাচ্ছিলাম, তোমার যেন কিছু না হয়। তিনি আমার প্রেয়ার শুনেছেন, তোমার ভয়েস শুনতে পেলাম। ও কি রিলিফ! গলা শুনে মনে হচ্ছে পদ্মিনী কাঁপছে। যে মেয়েটা খামখেয়ালি, ভীষণ জেদি, যার মেজাজের তলকুল পাওয়া যায় না, এই হয়তো ক্ষেপে উঠে বিশ্বব্রহ্মাণ্ড তছনছ করে ফেলল। পরক্ষণে কি আশ্চর্য শান্ত থাকে, যেন এই মুহূর্তে চেনা যাচ্ছে না। প্রিয় পুরুষটি সম্পর্কে তার কত যে ব্যাকুলতা। কিন্তু এসব নিয়ে ভাবছে না বিজয়। তার মাথায় এই মুহূর্তে শুধুই বিমল। সে অন্যমনস্কর মতো জিজ্ঞেস করে, তুমি কোত্থেকে ফোন করছো? বারে, তখন বললাম না, তুমি যতক্ষণ না এরোস সিনেমার সামনে আসছো আমি দাঁড়িয়ে থাকবো, সেখানেই আছি। জাভেরি বাজারের ব্লাস্টটা কতটা সাংঘাতিক! এখান থেকে প্রচণ্ড আওয়াজ শুনতে পেলাম। রাস্তায় লোকজন ব্লাস্টের কথা বলছে। বড় বড় বিল্ডিং, শোরুম প্রায় সবই ধ্বংস হয়ে গেছে। অলমোস্ট টোটাল ডিস্ট্রাকশন। আমাদের ফুড ভ্যালি কোনো রকমে টিকে আছে। চোখের সামনে যা যা দেখতে পাচ্ছে সব জানিয়ে দিয়ে বিজয় বলল, তুমি এক্ষুনি সান্তাক্রুজ চলে যাও। হঠাৎ যেন মনে পড়েছে অবরুদ্ধ ভয়ার্ত গলায় পদ্মিনী বলল, অপেরা হাউসেও একটা ব্লাস্ট হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে, ইনজিওর্ড হয়েছে তার অনেক গুণ। চমকে উঠল বিজয়। হীরের দুটো বাজারই তাহলে জঙ্গিদের টার্গেট, নাকি আর কোথাও হামলা চালিয়েছে? পদ্মিনী থামেনি। এদিককার সব অফিস, হোটেল, বিরাট বিরাট হাই রাইজের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বরিবন্দর, কালাঘোড়া, ওভাল, মেরিন ড্রাইভ, ব্যাক বে রিক্লামেশনের বিজনেস ডিস্ট্রিক্টগুলো থেকে হাজার হাজার মানুষ চার্চ গেট স্টেশনের দিকে পালাচ্ছে। ট্রেন চলছে কিনা বুঝতে পারছি না, ট্যাক্সিও চোখে পড়ছে না। যা দু একটা আসছে, লোক সেগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ছে। বাড়ি ফিরব কি করে? পাপা, মাম্মি, ভাই সমানে ফোন করছে। আমি তোমাকে এই অবস্থায় ফেলে কিছুতেই যাব না। একটা কাজ করতে পারো?
বিজয় উত্তর দিল না। অন্ধকারে যতদূর চোখ যায় ধ্বংসস্তূপগুলোর দিকে অনন্ত উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে রইল। পদ্মিনীর শঙ্কাতুর কণ্ঠস্বর এক টানা শোনা যাচ্ছে। হ্যালো, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। তুমি ক্রফোর্ড মার্কেটের দিক দিয়ে ঘুরে এরস সিনেমার কাছে চলে আসতে পারবে? ওদিকটা মনে হচ্ছে সেফ, ট্রাই করো। তুমি এলে একসঙ্গে সান্তাক্রুজে ফিরব। পাপাকে বললে তার এজেন্সির একটা কার পাঠাতে পারে, নইলে তুমি এলে ভেবে ঠিক করব কিভাবে ফেরা যায়। একটা কিছু অ্যারেঞ্জমেন্ট ডেফিনেটলি হয়ে যাবে, ওখানে আর বসে থেকো না। আমার পক্ষে এখন যাওয়া সম্ভব নয়। কেন? এবার ভেঙে পড়ল বিজয়। ধস্ত গলায় বিমলের ব্যাপারটা জানালো। সঙ্গে সঙ্গে পদ্মিনীর বুক ভেদ করে আর তো আওয়াজ ভেসে এলো। কি বলছো? বিমল ফেরেনি? ফোন করেছ? অনেকবার, নো রেসপন্স। পদ্মিনী হয়তো স্তব্ধ হয়ে গেছে। তাদের হাউজিং সোসাইটিতে বিজয়ের অ্যাপার্টমেন্টেই থাকে বিমল। ভারী ভদ্র, শান্ত, একটু লাজুক ধরনের। ভালো মানুষ বলতে যা বোঝায়। কথা কম বলে, হাসে বেশি। বিজয়ের এই ভাইটিকে আপনজন করে নিয়েছে পদ্মিনী। তারই সমবয়সী, তার মতোই 25 চলছে। বিমলকে সে নাম ধরেই ডাকে। বিজয়ের কানে মোবাইল লাগানোই রয়েছে। বলল, শুনতে পাচ্ছ? পাচ্ছি। আমি এক্ষুনি জাভেরি বাজারে চলে আসছি, তোমার কাছে আমার থাকা দরকার। বিজয় চমকে উঠল। ক্রফোর্ড মার্কেটের দিক দিয়েই খুব সম্ভব আসার চেষ্টা করবে পদ্মিনী, কিন্তু যে পথে আসবে সেটা কি অবস্থায় আছে জাভেরি বাজারে বসে জানা সম্ভব নয়। ওধারেও ব্লাস্ট হয়ে থাকতে পারে। বিমলের জন্য উৎকণ্ঠায় শ্বাস আটকে আটকে আসছে বিজয়ের। তার উপর পদ্মিনীর আসা মানেই নতুন একটা টেনশন। সে আতঙ্কগ্রস্তর মতো চেঁচিয়ে উঠল, এসো না, এসো না, আমার কাছে সদাশিব আছে। কিন্তু সাড়া পাওয়া গেল না। বিজয় ফের ফোন করল। পদ্মিনীর মোবাইল সুইচড অফ। আর কিচ্ছু ভাবতে পারছিল না বিজয়। তার স্নায়ুগুলো আলগা আলগা হয়ে যাচ্ছে। এর মধ্যেই চকিতে কলকাতায় তাদের চেতলার বাড়িটা চোখের সামনে ভেসে উঠল। দেখা যাচ্ছে সারি সারি সব মুখ। মা, বাবা, সবার ছোট ভাই বরুণ, যার ডাকনাম সঞ্জু, 3 বোন, ডলি, সোনা আর রূপু। জাভেরি বাজারে ব্লাস্টের খবরটা কি কলকাতায় পৌঁছেছে? টিভিতে নিউজ ফ্ল্যাশ হিসেবে কি টেলিকাস্ট করা হচ্ছে? আজকাল তো চোখ মেলতে আর চোখ খুলতে যেটুকু সময় লাগে তার মধ্যেই পৃথিবী নামের এই গ্রহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খবর পৌঁছে যায়। খুব সম্ভব এখনও সম্প্রচার শুরু হয়নি, কিংবা হয়ে থাকলে বাড়ির কেউ না কেউ তাকে ধরতে চেষ্টা করছে। 2002-এ মুম্বাই এসেছে বিমল। তার আগে থেকেই মুম্বাই জঙ্গিদের নিশানা, তাদের শিকার। 1993, 98, তারপর 2003, 2006, 2008 এবং আজ এই 2011। কতবার যে তারা এখানে হানা দিয়েছে। সে এখানে আসার পর জঙ্গিরা বিস্ফোরণ ঘটানোর 20-25 মিনিটের ভেতর বাড়ির ফোন পেয়েছে। আজও পাবে। মা বাবা বিমলের কথা জিজ্ঞেস করবে, সে কোথায় আছে জানতে চাইবে। জাভেরি বাজারে ব্লাস্টের মধ্যে বিমল পড়েছে কিনা, আদৌ কি বেঁচে আছে, কিছুই জানা নেই। বাড়ির লোকেদের কি বলবে বিজয়? মাথার ভেতরটা পুরোপুরি গুলিয়ে যাচ্ছে। হঠাৎ সামনের রাস্তার ডান এবং বাঁ দিকে তুমুল আওয়াজ শোনা গেল। অসংখ্য বুটের শব্দ, ভ্যানের গম্ভীর শব্দ, প্রচুর আলো।
মুম্বাই পুলিশের বিরাট একটা বাহিনী জাভেরি বাজারে ছুটে আসছে। তাদের হাতে রাইফেল বা LMG ধরনের মারণাস্ত্র, কঠিন চোয়াল, চোখের দৃষ্টি নির্মম, সঙ্গে 6 ফিট সোয়া 6 ফিট হাইটের কত যে অফিসার। তাছাড়া সাইরেন বাজাতে বাজাতে বেশ কটা অ্যাম্বুলেন্সের গাড়ি চলে এসেছে, সেগুলোর মাথায় লাল আলো জ্বলছে। বাঁ দিকের শেষ মাথায় আরও কটা গাড়ি দেখা যাচ্ছে, টাটা সুমো, কোয়ালিস, জিপ, লম্বা টাইপের ভ্যান। ওগুলো খুব সম্ভব প্রিন্ট আর ইলেকট্রনিক মিডিয়ার। বিজয় মুম্বাই আসার পর বেশ কয়েকটা ব্লাস্ট হয়েছে। যেসব স্পটে জঙ্গিরা বিস্ফোরণ ঘটিয়েছিল তেমন 2-3টে জায়গার কাছাকাছি ছিল সে। নাশকতার কয়েক মিনিটের ভেতর পুলিশ, মিডিয়া, অ্যাম্বুলেন্স এইভাবেই ঝাঁপিয়ে পড়েছিল। দৃশ্যটা তার অচেনা নয়। দৌড়ে যেতে যেতে একজন অফিসার কলকাতা ফুড ভ্যালির সামনে দাঁড়িয়ে পড়লেন। বিজয় আগেই মোবাইল বন্ধ করে দিয়েছিল। সে ত্রস্তভাবে উঠে দাঁড়ায়। কর্কশ গলায় অফিসার জিজ্ঞেস করলেন, তোমরা কারা? কি নাম? এখানে কি করছো? সমস্ত বলল বিজয়, বিশেষ করে বিমলের ব্যাপারটা জানালো। তার জন্যই অপেক্ষা করছে। এসব তেমন গুরুত্বই দিলেন না অফিসার। তার মাথায় এখন শুধুই বিস্ফোরণ। বললেন, ব্লাস্টের সময় তুমি এখানে ছিলে বলছো, সন্দেহ হয় এমন কেউ নজরে পড়েছে? না স্যার, আমার স্টলে তখন ভীষণ ভিড়। তাদের সামলাতে এত ব্যস্ত ছিলাম যে অন্য কোনো দিকে তাকানোর সময় ছিল না। অফিসার আর কোনো প্রশ্ন করলেন না, ফের দৌড়ে সামনের দিকে এগিয়ে গেলেন। 5 মিনিটের ভেতর জাভেরি বাজারের যে বিরাট অংশ জুড়ে ধ্বংসস্তূপ, সেটা ঘিরে কর্ডন করে ফেলল পুলিশ বাহিনী। নিশ্চিত্র ঘেরাটোপ, তার ভেতর দিয়ে একটা মাছি গলার মতো ফাঁক নেই। তবে পুলিশ এত জোরালো বাতি নিয়ে এসেছে যে রাস্তার ওদিকটার অন্ধকার কেটে গিয়ে অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। বিজয় তার কাউন্টার থেকে গলা বাড়িয়ে ওধারটা দেখতে চেষ্টা করল, কিন্তু এতটা দূর থেকে সমস্ত কিছু চোখে পড়ছে না। তবে আগের মতোই কাতর আর তো গোঙানি একটানা চলছেই। সেটা ক্রমশ আরও বাড়ছে। পাশ থেকে সদাশিব ফিসফিস করল, শেঠ, এখানে বসে থেকে কি হবে? চলো, পুলিশ যেখানে রয়েছে সেই দিকটা দেখি। ওদের পায়ে পড়ব, যদি বিমল দাদা এসে থাকে। বাকিটা শেষ না করে চুপ করে গেল। যদি বিমল এসে থাকে, এই চিন্তাটাই বিজয়ের মাথায় আগুনের চাকার মতো সে কখন থেকে ঘুরে চলেছে। শুষ্ক উদ্বিগ্ন মুখে বলল, তোকে যেতে হবে না। স্টলে তালা লাগিয়ে তুই ঘাটকোপার চলে যা। বেশি রাত হলে তোর আই ভাববে। সদাশিব তার মাকে নিয়ে ঘাটকোপারের একটা চৌলে থাকে। চৌল হলো ব্যারাক ধরনের লম্বা বাড়ি, বেশিরভাগই দোতলা, মাথা টালির চাল, লম্বা বস্তিই বলা যায়। এখানে প্রতিটি কামরায় একটা করে ফ্যামিলি কোনো রকমে মাথা গুঁজে থাকে। ঘাটকোপার ওয়েস্টার্ন রেলের রুটে পড়ে না, খুব সম্ভব ওই এলাকায় আজ ব্লাস্ট হয়নি। সদাশিব জবাব দিল না। দুজনে বাইরের রাস্তায় বেরিয়ে এসেছিল। সদাশিব শাটার নামিয়ে তালা লাগাচ্ছে, বিজয় দাঁড়িয়ে আছে। হঠাৎ ক্রফোর্ড মার্কেটের দিক থেকে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে এলো পদ্মিনী। তার কাঁধ অবধি ছাঁটা চুল উস্কো খুস্কো, হাওয়ায় উঠছে। পরনে জিন্সের শার্ট দলা মোচড়া, ঘামে এবং বৃষ্টিতে ভিজে গেছে। চোখে মুখে প্রবল উৎকণ্ঠা। জাভেরি বাজারের এই হননপুরি থেকে বহু মানুষ যখন প্রাণ বাঁচাতে যে যেদিকে পারে পালিয়ে গেছে, সেখানেই কিনা চলে এসেছে মেয়েটা। কি প্রবল দুঃসাহস তার! সত্যি পদ্মিনী চলে আসবে ভাবতে পারেনি বিজয়। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইল, তারপর জিজ্ঞেস করে,
তোমাকে আসতে বারণ করলাম না, তবু এলে। হাঁপিয়ে পড়েছিল পদ্মিনী। জোরে শ্বাস টানতে টানতে বলল, ফোনে তো বলেইছি তোমাকে এখানে ফেলে রেখে কিছুতেই সান্তাক্রুজে ফিরে যেতে পারবো না, তাই চলে এলাম। কিভাবে সে এসেছে জানতে চাইল না বিজয়, শুধু বলল, তোমার আসা উচিত হয়নি। তোমার বাবা, মাম্মি, ভাই ভীষণ চিন্তা করবে। মাম্মিকে ফোন করে দিয়েছি, যত রাত হোক তোমার সঙ্গে ফিরব। এর মধ্যে বিমলের কোনো খবর পাওয়া গেল? আস্তে আস্তে মাথা নাড়ে বিজয়। পাওয়া যায়নি। ফুড ভ্যালিতে তালা লাগানো হয়ে গিয়েছিল। সদাশিব চাবির গোছাটা বিজয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও সেট। বিজয় বলল, তোর কাছেই রাখ, আমার মাথার ঠিক নেই, হারিয়ে টারিয়ে ফেলব। এবার তোর চলে চলে যা, আমি ওদিকটা একবার দেখি। বলে যে এলাকায় বিস্ফোরণটা ঘটানো হয়েছে সেদিকে আঙুল বাড়িয়ে দেয়। সদাশিব নিরুত্তর। মাঝখানে কিছুক্ষণ বৃষ্টিটা থেমেছিল, ফের শুরু হয়েছে। ভিজতে ভিজতে বিজয় পুলিশ বেষ্টনীটার দিকে পা বাড়ায়। পদ্মিনীও তার পাশাপাশি চলেছে। চলতে চলতেই পেছনে পায়ের শব্দে একবার মুখ ফিরিয়ে তাকালো বিজয়। সদাশিবও তাদের সঙ্গ ছাড়েনি। বিজয় বলল, তোকে ঘরে যেতে বললাম না? সদাশিব মুখ কাঁচুমাচু করল, আমাকে এই সময় যেতে বলো না, তোমার সঙ্গে থাকতে দাও, কখন কি দরকার হয়। পদ্মিনী না হয় তার জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গে মিশে গেছে, সংকটের সময় সে পাশে থাকতেই পারে, কিন্তু সদাশিব, তার সঙ্গে কোনো রকম সম্পর্কই তো নেই। তার স্টলে খাবারের প্যাকেট বানিয়ে কাস্টমারকে দেয়, সামান্য এমপ্লয়ি, কিন্তু তার প্রতি এই মারাঠি ছেলেটার যে কি অপার সহানুভূতি, আজ বারবার তা অনুভব করা যাচ্ছে। অচেনা এক আবেগ বিজয়ের বুকের ভেতর ঢেউয়ের মতো বয়ে গেল। চারিদিকে এত ধ্বংসের মধ্যে যখন বিমলের জন্য দুশ্চিন্তায় উদ্বেগে অস্থির হয়ে আছে, তখন সে একেবারে নির্বান্ধব নয়। ভরসা দেবার জন্য দুজন অন্তত পাশে আছে। মুখ ফিরিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো বিজয়। পুলিশ বেষ্টনীর কাছে এসে থমকে যেতে হলো। নীরের চেহারার মারাঠি পুলিশ কড়া গলায় বলল, আগে মত বাড়াও। বিজয় হাত জোর করে বলল, আমার ভাইয়ের এই রাস্তা দিয়ে আসার কথা, তাকে খুঁজে দেখব। হুকুম নেই। এবার বিজয়, পদ্মিনী আর সদাশিব একসঙ্গে কাকুতি মিনতি করতে থাকে, থোড়া মেহরবানি করো। পুলিশটির এক জবাব, হুকুম নাহি। অগত্যা কর্ডনের ওধারে যাওয়া গেল না। ঘেরাটোপের বাইরে দাঁড়িয়ে রাইফেলওয়ালাদের কাঁধের ফাঁক দিয়ে দেখতে থাকে বিজয়রা। ওপাশে যতদূর চোখ যায় যেন এক বিভীষিকার রাজত্ব। কতকালের পরিচিত জাভেরি বাজারকে এখন আর চেনা যাচ্ছে না। শেষ হল শ্রী প্রফুল্ল রায়ের উপন্যাস বিস্ফোরণের প্রথম পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা
চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।